সপ্তাহ শুরু আজ রাজারবাগে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। থাকছে নির্বাচনের নির্দেশনা, পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচন কাঠামো রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা। ৩৯৮ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি, আগামী বছর জাহাজেও যাবে যাত্রী। আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত থামছেই না। ১.৫ বছরে নতুন করে ঢুকেছে ১ লাখেরও বেশি। আরাকান আর্মির সঙ্গে আলোচনা পরামর্শ। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। বছরের শুকানি, ৯১ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ক্ষত, এখনো অরক্ষিত উপকূলে বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি। ভারতের হামলা আসন্ন ঘটতে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। দুদেশের উত্তেজনা প্রশমন চায় তুরস্ক। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দাপট, দ্বিতীয় দিনে মাঠে নেমেছে টাইগাররা। জিম্বাবুয়েকে দ্রুত অল আউট করার লক্ষ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫। সকাল ১০:৩০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুক্রবার শেষ হবে। প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা হবে। বিকেলে প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনার উপর কর্মশালা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রেজেন্টেশন হবে। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার ৬২ জন পুলিশ সদস্য পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আজ জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সংস্কার প্রশ্নে ঐকমত্যে তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ রয়েছে। শুরু হলো চলতি বছরের হজ কার্যক্রম। সোমবার মধ্যরাতে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। এবার ঢাকা থেকেই সব হজযাত্রী সৌদি আরবে অংশ ইমিগ্রেশন প্রক্রিয়া শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মহান স্রষ্টার ঘরের অতিথি হতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানান হজযাত্রীরা। এরপর রাত 2:15টায় ৩৯৮ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। এবছর 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটের মাধ্যমে ৮৭,১০০ জন হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে ৫,২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১,৯০০ জন। এছাড়া এবার হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরবের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন হচ্ছে।
সোমবার সন্ধ্যা থেকে হজ ক্যাম্পে বাড়তে থাকে হজযাত্রীদের ভিড়। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি তাদের। তো 22-এ দেখা গেছে যে এখানে আমাদেরকে ইমিগ্রেশন পাসটা দিল, বোর্ডিং পাসটা দিল, যার জন্য আমাদের এখানে কষ্ট হয়েছে এবং অনেকক্ষণ আমরা বসেছিলাম। এখন পর্যন্ত আমরা কোনো ভোগান্তিতে পড়িনি, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। হজ যাত্রী এর সাথে রিলেটেড বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে এই বছরে হজ যাত্রা অনেকটা সহজ। সরকারের যারা দিনরাত পরিশ্রম করে এই হজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সবার জন্য দোয়া করি। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং অবৈধ প্রবেশ রোধে ইমিগ্রেশন পুলিশও তৎপর রয়েছে। আমরা চেষ্টা করি ইমিগ্রেশন পুলিশ কর্তৃক যাতে কোনো হজযাত্রী বা কোনো যাত্রী কোনো হয়রানির শিকার না হয়, এটা আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং বিভিন্ন দিকে আমরা তদারকিতে আছি। এর আগে সন্ধ্যায় হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এবার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, সভায় আলোচনার বিষয়ে জানতে পেরেছেন কিনা? জি, আপনি যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছি এবং এখানে কিন্তু আজকে সকাল 9:30টার দিকে প্রবাসী ভোটারদের আসলে ভোটিং পদ্ধতি নিয়ে যে ব্যাপারগুলি আলোচনা করা হয়েছে সেই ব্যাপার নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিএসি নাসিরুদ্দিন উনি কিন্তু বলেছেন যে এবারের নির্বাচন কমিশন কিন্তু আসলে প্রবাসীদের ভোটিং যে সিস্টেম সেই প্রথমবারের মতো সেটি হচ্ছে আসলে তারা কার্যক্রম করবে এবং তারা আসলে যে এই পর্যন্ত তারা যে কাজগুলি করেছে প্রবাসী ভোটারদের ভোটদানের জন্য সেগুলো নিয়ে আজকে আসলে হচ্ছে আপনার অংশীদারিত্ব অংশীজনদের সাথে কিন্তু আজকে তারা বৈঠক করবে। এছাড়াও হচ্ছে কি রাজনৈতিক দলদের মধ্যে হচ্ছে কি বিএনপি, জামাত, এছাড়াও অনেক হচ্ছে স্টেক হোল্ডার তারা এসেছেন এবং আমার পিছনে কিন্তু এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটি হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে প্রবাসী ভোটিং এর জন্য কিন্তু আসলে 3টি পদ্ধতি কিন্তু তারা হচ্ছে কি কাজ করছে। এর মধ্যে কিন্তু প্রক্সি ভোট তারা হচ্ছে বেশি প্রাধান্য দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আসলে প্রেজেন্টেশন দেখাবেন নির্বাচন কমিশনাররা এবং তাদের পক্ষ থেকে তারা এই পর্যন্ত তারা কি কাজ করেছে সেই ব্যাপার নিয়েও আজকে কিন্তু শেয়ার হোল্ডারদের সাথে হচ্ছে স্টেক হোল্ডার যারা তাদের সাথে কিন্তু আসলে মত বিনিময় করা হবে। তো এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় করছে নির্বাচন কমিশন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজেও করে বাংলাদেশিদের হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে, এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার রাজধানী হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও তা দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। সোমবার আশকোনায় হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন হজযাত্রীদের কাছে দেশ ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য দোয়া চান। আজকে আপনারা যারা আল্লাহর ঘরে যাচ্ছেন দাস হিসেবে মেহমানের সম্মান নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেশের জন্য দোয়া কামনা করছি, এই দেশ যেন একটা দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, একটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একটা দেশ আমরা পাই। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে ভুলব না। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সময় আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও যাত্রীদের সৌদি আরবে পাঠানোর উদ্যোগের কথা জানান তিনি। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে
হজে পাঠানো যায়। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। শুরুর দিকে রওনা হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায় আর আত্মশুদ্ধি একমাত্র লক্ষ্য তাদের। এবারের হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছি, এমনি সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। ইভেন এখানে ডরমেটরি যেটা আছে ব্যবস্থাপনা, এটাও আমাদের কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আজকে খুবই আনন্দিত লাগছে আমাদেরকে যে আজকে প্রথম ফ্লাইট, সেখানে আমরা যাচ্ছি। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালনের জন্য আমি রওনা করছি আমার বিবিকে সাথে নিয়ে। সববারের জন্য দোয়া করব, বাংলাদেশে যেন সবাই দোয়া করবে। এবছর হজে যেতে নিবন্ধন করেছে ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে ৫,২০০ জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রায় ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এ স্রোত থেমে নেই। গেল ১.৫ বছরে রাখাইন রাজ্য থেকে নতুন করে দেশে ঢুকেছে ১,১৩,০০০-এরও বেশি রোহিঙ্গা। এমন সংকটে আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের পাশাপাশি আরাকান আর্মি ও তাকমাদুর সঙ্গে আলোচনায় সমাধান দেখছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন এএনআই নাহিদ। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন এবং বর্বর হামলা থেকে প্রাণ বাঁচাতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করেন নানা বয়সী রোহিঙ্গা। শুধু গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে ১,৪৪৮টি পরিবার। এছাড়া আলাদাভাবে প্রবেশ করে ৫,৯৩০ জন রোহিঙ্গা। এ তালিকা গেল ১.৫ বছরে আরও দীর্ঘ। নতুন করে দেশে প্রবেশ করে ২৯,৬০৭টি পরিবার। জনের অঙ্কে যা প্রায় ১,১৩,০০০ রোহিঙ্গা। এর মধ্যে ৫৩.৭৭% নারী, বাকি ৪৬.২৩% পুরুষ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা স্রোত ঠেকাতে ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কাজ করার পরামর্শ দেন এ গবেষক। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। সেই সঙ্গে আরাকান আর্মি ও তাকমাদুর সঙ্গে আলোচনায় এ সংকট নিরসন সম্ভব বলে মনে করেন এ আন্তর্জাতিক বিশ্লেষক। আমি ওআইসি বিভিন্ন জায়গায় যেতে পারি মানে এটাকে ফোকাস করার জন্য, কিন্তু আমাকে বসতে হবে এই দুটো অ্যাক্টরের সাথে, বড় আকারে তাকমাদো এবং আরাকান আর্মির সাথে। এদিকে গেল বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে থাকা ১৩ লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকিতে প্রত্যাবাসনের বদলে উল্টো নতুন রোহিঙ্গা দেশে ঢুকায় চাপে পড়ছে বাংলাদেশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা জানায় অধিদপ্তর। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দর্শক, জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে আপনি জেনেছেন?
জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যারা প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। একই সাথে ঐক্যমত্য কমিশনের সভাপতি সহ অন্যান্য সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আমরা যতটুকু জানি যে আজকে সংবিধান সংস্কারের যেসব প্রশ্ন সেই সব বিষয় নিয়ে কথা হতে পারে এবং সেখানে সরকারের মেয়াদ কত বছর হবে, প্রধানমন্ত্রী পরপর কত বছরের বেশি থাকতে পারবেন না সেটি বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আসলে সেভাবে কিভাবে সেটি বাস্তবায়ন করা হতে পারে সে ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানি যে 5টি সংস্কার কমিশনে যে 166টি প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাগুলোর উপরেই কিন্তু আজকের আলোচনা হবে। সেখানে প্রত্যেকটি বিষয় ধরে ধরে কিন্তু আলোচনা হচ্ছিল এবং আমরা যতটুকু জেনেছি এবং আমরা এর বাইরে যতটুকু জানি যে আজকে একটি বিষয় আলোচনা হবে যে নতুন করে সংবিধান লেখা হবে নাকি পুরনো যে সংবিধান সেটি সংস্কার করে নতুন করে জারি করা হবে সেটি কিন্তু বলা হচ্ছে এবং আমরা জানি যে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা রয়েছে যেগুলো হচ্ছে এই সরকারের অধীনে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারে কিন্তু সরকারকে কিছু দিক নির্দেশনা দেওয়া হতে পারে, সে ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে আলোচনা মাত্র শুরু হলো এবং সেখানে দুই পক্ষ থেকে আসলে বসেছে এবং বিস্তারিত আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়, প্রাণ হারায় লাখো মানুষ, গৃহহীন হয় হাজারো পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুতুবদিয়ায়। তবে এত বছরেও সুরক্ষিত বেড়িবাঁধ পায়নি উপকূলবাসী, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতির মুখে পড়তে হয় বাসিন্দাদের। সহকর্মী আব্দুর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 29 এপ্রিল 1991 সালের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূল সহ ধ্বংস হয়ে যায়। সেই রাতের স্মৃতি আজও উপকূলবাসীকে শিহরিত করে। কুতুবদিয়ার তাবালের চরে পুতিলা বেগম বেড়িবাঁধের পাশে বসে হারানো 4 সন্তানের কথা মনে করেন। 38 বছর পরেও ভুলতে পারেনি সেই ভয়াবহ স্মৃতি। বলেন 91 সালের ঘূর্ণিঝড়ে ভয়াবহতা কবরে পড়ে গেলেও ভুলবেন না তিনি। পুতিলা বেগমের কাছে 38 বছর আগের ধ্বংস আর স্বজন হারানোর বেদনা এখনো জীবিত। উপকূলীয়বাসী এখনো সেই ভয়াল স্মৃতি বহন করছে। প্রত্যক্ষদর্শীরা জানান নিহতদের লাশ আর স্বজন হারানোর কান্না আজও তাড়া করে ফেরে তাদের। লক্ষণে লালু সারি অবাজে বাতাসে বাড়া মানুষ হইকে যার কই মানুষ বাড়া বাড়া মরি গিয়ে 91 মতন অনগুণী যারা না দেখি বসত নয় সাইনে তোমার তোরা তোরা পানি উঠতে কিছু কিছু করবার ভেঙ্গে 91 তো বিরানা হারবার দেশ আবার শান্ত বলিয়ে ইয়ে মন মাইসি নেওয়া পারে তিন আল্লাহ আবার কেন দুনিয়াতে সংসারী করতে দেয় না। 60 বর্গ কিলোমিটার আয়তনের কুতুবদিয়া এখন 17 কিলোমিটারে নেমে এসেছে। দ্বীপবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। দীর্ঘমেয়াদে কুতুবদিয়ার চারিদিকে যে 40 বর্গ মাইল বা বর্গ কিলো সম্ভবত এই যে বেড়িবাঁধটা এটা টেকসই বেড়িবাঁধ হতে হবে। বর্ষার মৌসুমের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানান ইয়েনো। সাময়িকভাবে আমরা বর্ষাকালে যেহেতু বর্ষা সিজন আসছে এলাকার কিছু বিশেষ করে 3টা স্পটে আমাদের ঝুঁকিপূর্ণ আছে। আলিয়াকবর ডেম কবি জসিমউদ্দিনের ওখানে একটা স্পট আছে, আর একটা হচ্ছে আপনার তাবালের চর নামক একটা স্পট, আর উত্তর দুর্গে একটা স্পট। এই জায়গাগুলো আমি লোকাল স্থানীয় প্রশাসন হিসেবে এখানে পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে, ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে আর কি। 1991 সালের ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে 1,38,000 প্রাণহানি হলেও প্রকৃত সংখ্যা ছিল আরো বেশি। ক্ষতিগ্রস্ত মানুষরা পরে কক্সবাজারের ঘরুশকুল আশ্রয়ন প্রকল্পে স্থান পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1991 সালে 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। তবে এখনো ঝড় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, উপকূলীয় এলাকার বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন?
জেসিকা, আপনি যথার্থ বলছিলেন। সেই 1991 সাল 29 এপ্রিল রাত, ভয়াল একটি রাত, যে রাতের কাহিনী এবং কথা মনে পড়লে এখনো দ্বীপবাসী শিহরে ওঠে এবং তারা মনে বলেন যে মৃত্যু তাদের এই স্মৃতিটুকু ভোলার কোনো শেষ হবে না। কারণ তাদের কেউ হারিয়েছে তাদের পরিবারের 4 থেকে 5 জন, কেউ হারিয়েছে তার শিশু বা সন্তান, তার পরিবারের সর্বস্ব সন্তান হারিয়ে তারা এখনো পাগল প্রায় অনেক মানুষ। তারা সেই রাতে 1,36,000 লোক হারিয়েছে বলে আমাদেরকে দ্বীপবাসী জানিয়েছেন এবং ঘরবাড়ি হারিয়েছে প্রায় হাজার হাজার পরিবার। এখন তারা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উদ্বাস্তু হয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা এবং দ্বীপাঞ্চলের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং তারা এখনও তাদের সেই দিনের ভয়াল স্মৃতিটুকু বলতে পারে নাই। কিন্তু সেই 36 বছরেও এখনও তাদের কোনো আশ্রয়ন প্রকল্প বা তাদের বসবাসের কোনো জায়গা এখনো হয় নাই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদি সরকারের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং যদি হাই সুপার ডাক বেড়িবাঁধ নির্মাণ না হয় তাহলে তাদের যেই 60 কিলোমিটার দ্বীপ ছিল সেটা এখন প্রায় 17 কিলোমিটারে চলে এসেছে এবং এটি আস্তে আস্তে সাগর গর্ভে বিলীন হয়ে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আসলে দ্বীপের মানুষের জীবনযাপন খুবই কঠিন, তারা থাকে সবসময় তাদের পরিবার পরিজন হারানো এবং আতঙ্কের মধ্যে দিয়ে, কিন্তু কোনো সরকারই তাদের সেই উন্নয়ন বরাদ্দটুকু আসে তারাও 9-6 মধ্যে সেটি দুর্নীতির খপ্পরে পড়ে তাদের সেই বরাদ্দটুকু শেষ হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তালেবের সর সহ বিভিন্ন এলাকার লোকজন এখনও ভয়ে আতঙ্কিত থাকেন কখন আবার সেই ভয়াল 29 এপ্রিল আবার তাদের সামনে হাজির হবে। এই সময়ের মধ্যে তারা তাদের দাবি তারা যেন উন্নত মানের সুপার হাইটেক বেড়িবাঁধ সহ দ্বীপবাসীর উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপ যত দ্রুত বাস্তবায়ন হবে তাদের জীবনযাপন এবং তাদের জীবনমান তত উন্নত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ জেসিকা আমার কাছে। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 3য় দফায় মাগুরার আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আনা হয়। তাদের সাক্ষ্য নিচ্ছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল সহ আইনজীবীরা। আজ এই মামলায় 3য় দফায় 10 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। দর্শক, মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বিচার কাজের অগ্রগতি নিয়ে আইনজীবীরা কি বলছেন? ধন্যবাদ জেসিকা। বহুল আলোচিত ও চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার আজকে আমাদের এই মাগুরা জেলা দায়রা জজ প্রাঙ্গণের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজকে 3য় দফার মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে প্রায় 10 জন তাদের সাক্ষ্য গ্রহণ তাদের সাক্ষ্য আদালতে প্রেরণ করবেন। এদিকে আমরা যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম দফায় আসিয়ার মা বাদী সহ 3 জন এবং 2য় দফায় গতকাল 3 জন এবং আজকে 10 জনের সাক্ষী শুনানি অনুষ্ঠিত হবে। এ থেকে আদালত থেকে আমরা যতটুকু যে দ্রুততার সাথে যে বিচার কার্য এগিয়ে যাচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে খুব দ্রুততার সাথেই আসিয়ার এই নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণকাণ্ডের বিচার বাংলাদেশবাসী খুব দ্রুতই দেখতে পাবে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়।